Hello everyone, welcome to a new lecture on our channel. আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস 10 এর অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরীক্ষার জন্য অনেকটা নাম্বার ক্যারি করছে এরকম একটা চ্যাপ্টার, সেটা হলো গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসেস। সেখান থেকে কিন্তু ক্লাসটা স্টার্ট করছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা আমাদের মাধ্যমিকের জন্য এবং অনেকটা নাম্বার এখান থেকে আমরা পেয়ে যাব। এবং প্রতিটা জিনিস আমি নিখুঁতভাবে করাবো, নিখুঁতভাবে তোমাদের বোঝাবো, শেখাবো, এবং তোমরাও সেটাকে ভালোভাবে শুনবে, বুঝবে এবং খাতায় নোট ডাউন করবে ঠিক সঠিকভাবে। এবং তারপর বাড়িতে কি করবে, জাস্ট সেটাকে না দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এইভাবে যদি তৈরি করো জিনিসটা কিন্তু অনেক কম্প্যাক্ট ওয়েতে তোমাদের তৈরি হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতেও সঠিকভাবে লিখে এসে ঠিকঠাক নাম্বারটা তোমরা পেতে পারবে। ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স নিয়ে কিন্তু সবারই একটা ভয় থাকে। ইনফ্যাক্ট অঙ্কের থেকেও বেশি ভয় যদি থাকে কোনো সাবজেক্টে, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো সেই সাবজেক্টের সমস্ত রকম ভয় চিন্তা আমি দূর করে সম্পূর্ণরূপে তোমাদের জন্য কিন্তু আমি ক্লাসগুলো ডেডিকেট করছি। সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে জিনিসগুলো শেখানো হবে, সেটাকে সুন্দরভাবে তোমরা বোঝো জিনিসটা, এবং সেইভাবে নিয়ে কোনো রকম ভয় চিন্তার কোনো কারণই থাকবে না। বরঞ্চ সাবজেক্টটাকে তোমরা ভালোবাসতে পারবে এবং সবচেয়ে বড় কথা, তোমাদের একটা দুটো 10টা বই ঘাঁটতে হবে না। আমি যে জিনিসটা যেভাবে করাবো ঠিক সেভাবেই পড়বে, পরীক্ষায় সেভাবেই লিখবে, তোমাদের নাম্বার 1 নম্বরে কেউ কাটতে পারবে না। এবং আমি যা লেখাবো যেভাবে লেখাবো সেখান থেকেই তোমরা 100% কোয়েশ্চেন কমন পাবে। কিন্তু তার ইয়েটা তার জন্য তোমাদের যেটুকুনি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস নিয়মিত করতে হবে, নিয়মিত ফলো করতে হবে, ভালো করে খাতায় নোট ডাউন করতে হবে এবং সঠিকভাবে কিন্তু খাতায় লিখতে হবে যেটা আমি লিখবো। আদারওয়াইজ তোমরা যদি খাতায় ভুল লিখে ফেলো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে সেটা ভুলই থেকে যাবে। সেইটা যেন না হয়। তোমাদের কিন্তু কোনো 10টা বই ঘাঁটতে হবে না, পরীক্ষার 1 মাস আগে কোথায় কি সাজেশন দিচ্ছে সেটা খুঁজতে হবে না। বরং প্রত্যেকটা ভিডিও তোমরা যদি ঠিক করে দেখো, সেই ভিডিও থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন 100% কমন পাবে, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, সেইভাবেই তোমাদের রেডি করানো হবে। তাই প্রতিটা ক্লাস তোমরা মন দিয়ে করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস। ঠিক আছে, আচ্ছা, আগের ক্লাসে আমি যেটা বেসিক যে কনসেপ্টটা গ্যাসের ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা হলো গ্যাসের পরিমাপযোগ্য বিষয়সমূহ। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে কি কি আমরা পরিমাপ করতে পারি, তার মধ্যে আমি বিভিন্ন জিনিসের নাম নিয়েছিলাম। সেটা হতে পারে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ। এই 4টে জিনিস হচ্ছে মেন। তাছাড়াও গ্যাসের মধ্যে আরো তাপগ্রাহিতা বলে একটা কনসেপ্ট রয়েছে, গ্যাসের বাষ্প ঘনত্ব বলে রয়েছে, শুধু ঘনত্ব রয়েছে, গ্যাসের ব্যাপন বলে একটা কনসেপ্ট রয়েছে বা ডিফিউশন বলে। অনেক কিছু গ্যাসের ক্ষেত্রে আমরা পরিমাপ করতে পারি, যেগুলোর বেশিরভাগটা আমরা ক্লাস 11-এ উঠে সায়েন্স নিয়ে এলে পড়বো। এবং এখানে মূলত যে যে জিনিসগুলো আমরা পড়বো ক্লাস 10-এ, সেটা হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। এই 4টে কোয়ান্টিটি, এই 4টে রাশিকে আমরা গ্যাসের ক্ষেত্রে পরিমাপযোগ্য রাশি হিসাবে গণ্য করে তাদের উপর খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র রয়েছে, সেটা হলো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, এই দুটো সূত্র মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারের। এছাড়াও আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প রয়েছে। তাছাড়া গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বলে একটা কনসেপ্ট রয়েছে, সেগুলো আমরা শিখবো, জানবো। কিন্তু তার আগে আমাদের যেটা প্রথম যেটা দিয়ে শুরু সেটা হচ্ছে বয়েলের সূত্র। সেটা হলো বয়েলের সূত্র। কি বলা হয়েছে বয়েলের সূত্রতে? বয়েলের সূত্রতে বলা হয়েছে স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের সমস্তটা জিনিস আমি সুন্দর করে খাতায় লিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। সেই লেখাটা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে ভালো করে, না দেখে লিখে প্র্যাকটিস করতে হবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, এইটা হলো বয়েলের সূত্র। অর্থাৎ যখন সেম উষ্ণতা থাকবে, আমি যখন টেম্পারেচার কোনো এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেখানে কোনো টেম্পারেচারকে আমি চেঞ্জ করছি না। যদি রুম টেম্পারেচার থাকে, সেটা রুম টেম্পারেচারই আমি পুরো পরীক্ষাটা করছি। এবং যে গ্যাসটা নেবো, তার যে মাসটা রয়েছে বা ভরটা রয়েছে, সেটাও সেম, সেটাকেও আমি চেঞ্জ করছি না। সেম পরিমাণ গ্যাস নিয়ে আমি পুরো জিনিসটাকে কাজ করছি। কোনো এক্সপেরিমেন্ট করাকালীন গ্যাসের এক্সট্রা কোনো গ্যাস আমি সেখানে অ্যাড করছি না, বা কোনো গ্যাস সেখান থেকে তুলে নিচ্ছি না। ঠিক আছে, সামথিং আমি যদি দেখি, মনে করি এখানে একটা বিক্রিয়া পাত্র রয়েছে, এখানে একটা কোনো বিক্রিয়া পাত্র রয়েছে, যেখানে আমরা জিনিসটাকে, গ্যাসটা রাখছি। ঠিক আছে, সেই পাত্রের যে উষ্ণতাটা, এখানে কিছু গ্যাসের অণু রয়েছে। যে গ্যাসটা রেখেছি, সেই গ্যাসটা আমি আগের ক্লাসে কিন্তু বলেছি যে ও আয়তনটা কি হবে না, গ্যাসটার মধ্যে, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো গতিশক্তি থাকে প্রবল, কিন্তু ক্ষমতা কিন্তু তেমন থাকে না। ফলে যে পাত্রে রাখা হবে, কোনো আবদ্ধ পাত্রে যে পরিমাণ গ্যাস রাখা হবে, সেটা কিন্তু পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এরকম একটা পাত্রের মধ্যে যদি আবদ্ধ পাত্রে গ্যাসটাকে রাখা হয়, সেটা তার অণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে পুরো পাত্রের যে আয়তনটা, সেটা ধারণ করবে। আর পুরো আয়তনটা সে দখল করবে গ্যাসের অণুগুলো। এখন এই গ্যাসটার যদি টি উষ্ণতাতেই রাখা হয়, এবং ভরটা যদি এমই রাখা হয়, যে ভিতরে যে গ্যাসটা রাখা হলো, সেটা যদি এম পরিমাণ গ্যাসই রাখা হয়, বাইরে থেকে কোনো গ্যাস সেখানে অ্যাড করছি না, কিংবা কোনো গ্যাস সেখানে বেরও করে নিচ্ছি না সেখান থেকে। ঠিক আছে, কিছুই করছি না। ফলে সেক্ষেত্রে এই গ্যাসের যে আয়তনটা হবে, সেই আয়তনটা যদি ভি হয়, সেই আয়তন যদি গ্যাসের ভি হয়, তাহলে ওই গ্যাসের যে চাপ সৃষ্টি করবে, চাপ বলতে সেটা হচ্ছে গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে একক ক্ষেত্রফলে, সেটা হচ্ছে গ্যাসের চাপ। সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি। সেই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিতে হবে। তাহলে এই চাপ, আয়তন, উষ্ণতা, গ্যাসের ভর, এই সমস্ত কনসেপ্ট কিন্তু আমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্যাসের অণুগুলো যে লম্বভাবে পাত্রের দেওয়ালের উপর যে বল প্রয়োগ করে, সেটাই হচ্ছে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, সেটা হলো গ্যাসের চাপ। এবং সেই চাপটাকে আমরা, চাপ মানে হচ্ছে প্রেসার। চাপ মানে কি? প্রেসার। তো চাপ যদি প্রেসার হয়, তার মানে সেটাকে পি দিয়ে লিখবো। ঠিক আছে, আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ভলিউম। আয়তনের ইংলিশ কি? ভলিউম। ঠিক আছে, আমরা একটা জিনিসকে নোটেট করব। এখন নিশ্চয় আয়তন বলে সেটাকে আ দিয়ে লিখবো না। ঠিক আছে, আ দিয়ে লিখবো না, সেটাকে আমাদের ভি দিয়ে লিখতে হবে, কিছু করার নেই। যতই আমরা বাঙালি হয়ে থাকি না কেন, একটু আমাদের সায়েন্স নিতে গেলে ইংলিশ চর্চা করতেই হবে। তো ভলিউমকে নিশ্চয়ই আমরা আ দিয়ে লিখবো না, ভি দিয়ে লিখবো। ভি ফর ভলিউম। তারপর ভর যদি থাকে, ভরের ইংলিশ হচ্ছে মাস, MASS। তাকে আমরা এম দিয়ে লিখবো, স্মল এম অথবা ক্যাপিটাল এম লিখতে পারি। আর উষ্ণতা, উষ্ণতা মানে হচ্ছে টেম্পারেচার। উষ্ণতা মানে হচ্ছে টেম্পারেচার। উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে টেম্পারেচার। টেম্পারেচার যদি হয়, তাহলে সেটাকে আমরা নিশ্চয়ই ক্যাপিটাল টি দিয়ে লিখবো, বা স্মল টিও লেখা যায়, ক্যাপিটাল টি বা স্মল টি। এবং সেটা আমরা চ্যাপ্টারে যখন এগোবো, তখন দুটোর আলাদা মানে রয়েছে, সেটা আমরা বুঝবো। এখন থিওরিটিক্যালি সব ক্যাপিটাল টি দিয়ে আমি বলছি। এবং লাস্ট হচ্ছে চাপ। চাপ মানে হচ্ছে প্রেসার। সেটাকে আমরা চ দিয়ে লিখবো না, বা চা দিয়ে লিখবো না। ঠিক আছে, সেটাকে আমরা লিখবো হচ্ছে পি দিয়ে। এই উষ্ণতাকে নিশ্চয়ই আমরা উ দিয়ে লিখবো না, হস্য দিয়ে। সেটাকে আমরা লিখবো হচ্ছে টি দিয়ে, টেম্পারেচারে টি দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাই বয়েলের সূত্র বলছে গ্যাসের যে আয়তনটা হবে, সেটা গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ব্যস্তানুপাত জিনিসটা কিরকম, কিভাবে লিখবো সেটাকে, কিভাবে লিখবো আমি একটু এই জায়গাটা বুঝিয়ে দিই, তারপর আমি সব বলছি। ধরলাম, আমি যদি ম্যাথমেটিক্যালি জিনিসটা গাণিতিক ভাবে যদি বলি, যে এই সমানুপাত ব্যস্তানুপাত ব্যাপারটা কি। ঠিক আছে, সামথিং আমি সহজভাবে বলছি এখানে, যে কোন একটা পরিমাণ কাজ রয়েছে, সেম পরিমাণ কাজ রয়েছে, সেম পরিমাণ কাজ রয়েছে। ঠিক আছে, সেই কাজটা
10 জন লোক যদি 20 দিন সময় নেয়, তাহলে 5 জন লোক আরো বেশি দিন সময় নেবে। 5 জন লোক আরো বেশি দিন সময় নেবে, কারণ লোক সংখ্যা যত কমবে কাজের আমাদের দিন সংখ্যাটা তত বাড়াতে হবে। 10 জন লোক যত তাড়াতাড়ি কাজটা করতে পারবে, লোক সংখ্যা যদি কমিয়ে দিই তত তাড়াতাড়ি করতে পারবে না, আরো বেশি লাগবে। কিংবা 5 জন লোক থেকে আমি যদি 10 জন লোকের পরিবর্তে যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই 20 জন লোক, সেক্ষেত্রে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে। 10 জনে যতটা করছিল তার আগে কাজটা হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, লোক সংখ্যার সাথে কাজের যে লোক, যারা যে কাজ করবে, সেই লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দিন সংখ্যার কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। একজন যত বাড়ছে আরেকজন তত কমছে, কিংবা একজন কমলে আরেকজন বাড়ছে। যখন একজন কমলে আরেকজন বাড়বে, অর্থাৎ অপোজিট ঘটনা ঘটবে, একজনের সঙ্গে আরেকজন অপোজিট নিয়মে চলবে, বিপরীত নিয়মে চলবে, তখন সেটাকে বলবো হচ্ছে ব্যস্ত। ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যস্তানুপাত। অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে, এবং সেই ব্যস্তানুপাতকে লেখা হয় 1/বাই দিন সংখ্যা। ঠিক আছে, এবং মাঝখানে আমি যদি যেটা বোঝাবো যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যাটা ব্যস্তানুপাতে চলছে, সেটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা এরকম সাইন ইউজ করবো, যেটাকে বলা হয় ভ্যারিজেস। এটা একদম প্রথম পেলে, কিন্তু অঙ্কে আমরা যখন একটু এগোবো তখন কিন্তু এটা আর প্রথম পাবো না, বারবার পাবো। ভেদ বলে একটা চ্যাপ্টার রয়েছে, একটা ভ্যারিয়েশন বলে চ্যাপ্টার রয়েছে ভেদে। সেই ভেদটাই হবে আমাদের কাছে এই সাইনটা। ঠিক আছে, সেই সাইনটাকে বলা হয়, এটা হচ্ছে এরকম ভাবে সাইনটা দেবো। ঠিক আছে, যেরকম খুশি আলফা যেরকম ভাবে লেখে, ঠিক আছে, এরকম লিখতে পারি। ওর কথা এই প্যাটার্নে থাকবে, এটা জুড়ে দেবো না, কিন্তু জুড়ে দিলে কিন্তু সেটা অসীম ইনফিনিটি সাইন হয়ে যায়। নর্মালি এরকম ভাবে লিখবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন সাইন। কি বলা হয়? ভ্যারিয়েশন। লিখবো কি? ভ্যারিজ অ্যাস, ভ্যারিজ অ্যাস, বা প্রপোর্শনাল টু। বলতে হবে এরকম ভাবে, প্রপোর্শনাল টু। একটু ইংলিশ টার্ম এখানে ইউজ করতে হবে। ভ্যারিজেস বলবো বা প্রপোর্শনাল টু বলবো। তার মানে লোক সংখ্যা ভ্যারিজেস 1/, দিন সংখ্যা। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্তানুপাতে আছে। যদি 1/তে লিখি তাহলে বোঝাবো ব্যস্তানুপাতে আছে। অর্থাৎ একজন বাড়লেই, একজন বলতে একটা জিনিস বাড়লে, অর্থাৎ লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমবে, দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমে যাবে। একটি রাশি বাড়লে অপরটি কমবে। তাহলে এটা হলো ব্যস্তানুপাতের কনসেপ্ট। আর যদি সমানুপাতের ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 1/টা দিব না, 1/টা আমরা লিখবো না। সেক্ষেত্রে কিরকম লিখবো? যেমন লোক সংখ্যার কাজের পরিমাণ, আমি যদি দিন সংখ্যা সেম রেখে লোক সংখ্যা বাড়াই, তাহলে কাজের পরিমাণ আমি চালিয়ে বাড়াতে পারি। কাজের পরিমাণ কিন্তু বেশি করে দিতে পারি, কারণ বেশি জন লোক আছে, লোক বেশি করছি, কাজ বেশি হচ্ছে। যত বেশি লোক অ্যাপ্লাই করছি তত বেশি কাজ হচ্ছে। তার মানে লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণটা কিন্তু সমানুপাতে রয়েছে, একটা বাড়লে কিন্তু আরেকটা বাড়ছে, একটা বাড়লে আরেকটা বাড়ছে। অবশ্যই দিন সংখ্যাটাকে সেখানে ফিক্সড রাখতে হবে। দিন সংখ্যাটাকে যে ফিক্সড রাখছি, এটাই হচ্ছে ধ্রুবক বলা হয়। যেমন এখানে কাজের পরিমাণটা কিন্তু চেঞ্জ করিনি, কাজের পরিমাণ চেঞ্জ করলে কিন্তু ঘটনা বদলে যেতে পারে। তাই কাজের পরিমাণ কিন্তু এখানে ধ্রুবক ছিল। ঠিক আছে, অর্থাৎ সেম রেখেছিলাম, কাজের পরিমাণটাকে সেম রাখলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে, দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমছে। আর যদি আমি দিন সংখ্যাটাকে সেম রাখি, তাহলে লোক যত বাড়াবো তত বেশি কাজ হবে, তত বেশি কাজ হবে। অর্থাৎ কাজের পরিমাণ
কিন্তু তত বেশি হবে। তাহলে এইটা বাড়লে এটা যেহেতু বাড়ছে, তাহলে 1/তে আর লিখবো না, ওই অনন্যক ভাবে লিখবো না, রেসিপ্রোকালে লিখবো না, ডাইরেক্ট ভ্যারিজের সাইনটা দেবো। অর্থাৎ লোক সংখ্যা, এটা বোঝাচ্ছে হচ্ছে লোক সংখ্যা বাড়লে কাজের পরিমাণ বাড়বে, লোক সংখ্যা কমলে কাজের পরিমাণ কমে যাবে। অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে কিন্তু আবার এখানে যেমন কাজের পরিমাণ ধ্রুবক ছিল, এখানে কিন্তু দিন সংখ্যা ধ্রুবক। দিন সংখ্যা এই সময় চেঞ্জ করলে হবে না। যখন হুম, লোক সংখ্যা এবং কাজের পরিমাণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি, তখন অপর যে কোয়ান্টিটিটা দিন সংখ্যা, তাকে কিন্তু আমাদের ফিক্সড রেখে কাজটা করতে হবে। ঠিক আছে, দিন সংখ্যা ধ্রুবক থাকবে সেই সময়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো, না লোক সংখ্যা এবং কাজের পরিমাণ সমানুপাতিক বুঝতে পারবো। সমানুপাতিক। এই জিনিস কিন্তু আমরা অঙ্কে করবো, কিছুটা কনসেপ্ট দিয়ে রাখলাম ফিজিক্যাল সায়েন্সে, কারণ এখানে কাজে লাগবে। কারণ অঙ্কে আমাদের এই চ্যাপ্টারটা আসতে আর একটু দেরি আছে। প্রথমে এই চ্যাপ্টার করবো না অঙ্কে। তার আগে আমাদের অন্য অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলো আমাদের প্রথম সামেটিভে থাকবে। ফলে আমরা সেটা বাদ দিয়ে এটা করা সম্ভব নয় সেখানে। ঠিক আছে, তাই এখানে আমি যতটুকু লাগবে আমি বলে বলে যাব, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে। লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ তাহলে তখনও সবাই সমানুপাতিক, অর্থাৎ একজন বাড়লে আরেকজন বাড়বে, একজন কমলে আরেকজন কমবে। ঠিক আছে, তাহলে এখানে যে কথাটা বলতে চাইছে, এখানে বলেছে হচ্ছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে, আমি যেই বললাম দিন সংখ্যাকে স্থির রাখবো, তখন কাজের পরিমাণের সঙ্গে সম্পর্কটা পাবো। তাই সেটাই বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, অর্থাৎ এক্ষেত্রে উষ্ণতা এবং ভরটা স্থির, উষ্ণতা এবং ভরটা নির্দিষ্ট, উষ্ণতা এবং ভরটা ধ্রুবক। এই যে কথাটা বললাম সেটাই পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, যে বয়লের সূত্রে ধ্রুবক কারা, উষ্ণতা এবং ভর। সেটা আমি লিখিয়ে দেবো, সব লেখাবো, খাতার বাইরে কিচ্ছু পড়তে হবে না। যদিও কিছু আমাদের বর্ণনামূলক কোনো কোয়েশ্চেন পড়তে হয়, সেটা আমি কোথা থেকে পড়বো সেটাও আমি দিয়ে দেবো। তাই একদম মন দিয়ে শুধু ক্লাসটা ফলো করো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে। তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এবার তার গাণিতিক রূপে আসি। তাহলে এখানে আমি একবার কোয়েশ্চেনটা লিখেই নিই। এখানে তাহলে একটা প্রশ্ন আমি করতেই পারি, যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি তাহলে? কোনটা কোনটা বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হবে? সেটা হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। কারণ স্থির উষ্ণতা মানে ধ্রুবক, নির্দিষ্ট ভর মানে ভরটাও নির্দিষ্ট, ভরটাও সেম, তার মানে ধ্রুবক। তাহলে এই কোয়েশ্চেনটা যেটা লিখলাম সেটাই পরীক্ষাতে আসে, যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি। তাহলে উত্তর কি হবে? গ্যাসের, যে বয়েলের সূত্রে পুরো কথায় কিন্তু এরকম ভাবে অ্যান্সার লিখবো আমরা, একদম লেখা যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে করবে। বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি হলো, প্রথমটা কি, গ্যাসের ভর, এবং দ্বিতীয়ত গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, কিন্তু কিন্তু এখন কোয়েশ্চেনের ধরন কিন্তু মাধ্যমিকে যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কি করে, জানা জিনিসটাকে একটু ঘুরিয়ে দেয়, জানা জিনিসটাকেই আমাদের ঘুরিয়ে দেয়। ঠিক আছে, তখন কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো না তা নয়, আমরা জানি অথচ সেটাকে এমন ভাবে ঘুরিয়ে দেয় তখন আমাদের ঘাবড়ে যাই। সেটা কিন্তু ঘাবড়ালে চলবে না। অন্তত আমি যেভাবে ক্লাসটা করাবো তারপর কোনো ঘাবড়ানোর কোনো সিনই থাকবে না, বিকজ উল্টো করে ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে কোয়েশ্চেন দিতে পারে সেটাও আমি ক্লাসের মধ্যে বলবো। ফলে সেটাকেও তোমাদের কাছে আর ঘোরানো থাকতে পারবে না, কারণ তোমরা সেটা জানো আগে থেকে।
সেটা সম্পর্কে তোমরা পরিচিত, যে না এই কোশ্চেনটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারে, এটা আমরা তো ক্লাসে খাতাতেই লেখা আছে আমার। ঠিক আছে, কোশ্চেনটাকে ঘোরালে কিভাবে করতে পারে বলবে, গ্যাস বয়েলের সূত্রে পরিবর্তনশীল রাশিগুলি কি কি? ধ্রুবক রাশিগুলি মানে স্থির রাশিগুলি মানে ফিক্সড রাশিগুলি মানে নির্দিষ্ট রাশিগুলি যদি এরকম হয়, ধ্রুবক মানে কি কি বলতে পারে? তাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধ্রুবক মানে নির্দিষ্ট বা স্থির, ইংলিশে তো বলবে না কিন্তু তাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফিক্সড। তাহলে বয়েলের সূত্রের নির্দিষ্ট রাশিগুলি কি কি, স্থির রাশিগুলি কি কি বা ফিক্সড রাশিগুলি কি কি আছে সেগুলো বললে গ্যাসের ভর এবং উষ্ণতা। ঠিক আছে, অর্থাৎ মাস এবং টেম্পারেচার। তাহলে বয়েলের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কে হচ্ছে? না, আয়তন চাপের সঙ্গে পরিবর্তিত হয়, তার মানে আয়তন আর চাপ পরিবর্তিত হচ্ছে, আয়তন এবং চাপ পরিবর্তিত হচ্ছে। তাহলে চারটে কোয়ান্টিটির কথা আমি বলেছি গ্যাসের ধর্মের ক্ষেত্রে। পরিমাপযোগ্য চারটে মেন রাশি কি কি বলেছি? গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন। তার মধ্যে ভর আর উষ্ণতা এখানে স্থির, তাহলে পরিবর্তনশীল হবে বাকি দুটো। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা এরকম ভাবে আসতেই পারে যে বয়েলের সূত্রে পরিবর্তনশীল বা চলরাশি, চলরাশি মানে যেটা পরিবর্তিত হতে পারে, যেটা ভ্যারিয়েবল, চলরাশি বা যেটা হচ্ছে ভ্যারিয়েবল গুলি কি কি? তাহলে সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার করব? গ্যাসের চাপ এবং আয়তন, গ্যাসের চাপ এবং আয়তন। তাহলে অ্যান্সার লিখবো কি? বয়েলের সূত্রের পরিবর্তনশীল বা চলরাশিগুলি হলো, এক হচ্ছে গ্যাসের চাপ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে গ্যাসের আয়তন, যেটাকে আমরা চাপ মানে হচ্ছে প্রেসার, এবং আয়তন মানে হচ্ছে ভলিউম। ঠিক আছে, একই জিনিস এতবার বলবো এতবার লিখবো, তোমাদের ক্লাসে মুখস্থ করিয়ে আমি ছাড়বো জিনিসগুলোকে। তারপর বাড়িতে গিয়ে শুধুমাত্র একবার জিনিসটা পড়বে, না দেখে লিখবে, একদম মনে থেকে যাবে জিনিসটা। ঠিক আছে, তাহলে এবার আমি চলে আসবো হচ্ছে মেন যে জায়গাটা, সেটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবার খুব যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, তার হেডিংটা দেবো, আচ্ছা এখান থেকে লিখি, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যালি কি বলতে চাইছে সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ ইন ফিউচার আমরা যারা সায়েন্স নিয়ে পড়বো তারা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমাদের ম্যাথমেটিক্যালি গাণিতিক ভাবে এক্সপ্রেস করতে হবে। সেখানে শুধুমাত্র কথায় একটা সূত্র পড়লে কিন্তু আমাদের কাজ হবে না, জিনিসটাকে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে, তার ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা বুঝতে হবে, যেটা সম্পর্কে কি বলতে চাইছে। অন্তত ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু তাদের ম্যাথমেটিক্যালি তাদের রিপ্রেজেন্টেশনটা, তাদের ম্যাথমেটিক্যাল একটা সূত্রের প্রকাশটা, সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, কারণ সেই সময় ক্লাস 11-12 গিয়ে আমরা অনেক ডেরিভেশন পাবো, অনেক রাশিমালা নির্ণয় করবো, যেখানে অঙ্ক ছাড়া কোনো গতি থাকবে না।
ঠিক আছে? তাই এখন থেকে কিন্তু আমি সেইভাবেই ক্লাসটা করাবো, যাতে করে শুধুমাত্র ক্লাস 10 নয়, তোমাদের ক্লাস 11-12-এ উঠে কোনো সবকিছু নতুন না লাগে। তোমাদের ক্লাস 10 পর্যন্ত এরকম পাতলা একটা বই, কিন্তু সেক্ষেত্রে ক্লাস 11-12-এ উঠে যারা সায়েন্স নেবে তাদের ক্ষেত্রে কিন্তু মোটা টোটাল 7টা সাবজেক্টের যে বই হয় না, সেটা একটা সাবজেক্টের বই। সেটা কিন্তু আমি ভয় দেখানোর জন্য বলছি না, তোমাদের ভয় পেতেও হবে না, বিকজ তোমরা যদি এইভাবে ক্লাসটা করো, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক যদি ভালো করে রেডি করো, যে দুটো দায়িত্ব আমি নিচ্ছি, সেই দুটো সাবজেক্টকে আমি এমন ভাবেই তৈরি করব, যাতে করে ক্লাস 11-12-এ উঠে সবকিছু তোমাদের মানে জাস্ট একটা পুকুর থেকে সাগরে গিয়ে না পড়তে হয়। সবার মধ্যে একটা কনসেপ্ট আছে যে 11-12-এ এত সিলেবাস একদম যেন পুকুর থেকে সাগরে গিয়ে পড়ছে, একদমই নয়। একদমই সেই জিনিসটা নয়, বরঞ্চ সেই সাগরে গিয়ে পড়ার মতো তৈরি সেটা আমি করে দেবো। ঠিক আছে? যাতে সেখানে তোমরা সার্ভাইভ করতে পারো। কারণ ক্লাস সেভাবেই হবে, কিছুদিন ক্লাস করলেই সেটা তোমরা খুব হাতে নাতে বুঝতে পারবে যে না, সেই রকমই লেভেলের পড়া হচ্ছে। বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে? অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েলস ল। ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েলস ল। ঠিক আছে? বয়েলের সূত্রের আমাদের গাণিতিক রূপ। তো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে কি বলছে বয়েলস লতে? সেখানে বলেছে, বয়েলের সূত্র আমাদের কি বললো? বয়েলের সূত্র বললো হচ্ছে যে স্থির চাপ মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে বয়েলের সূত্রানুসারে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে ব্যস্তানুপাতি অনুপাতি যে পরিবর্তনটা, সেটাকে আমরা ভ্যারিজেস সাইন দিয়ে বলছি যে গ্যাসের আয়তন ভ্যারিজেস। যেহেতু ব্যস্তানুপাত, আমরা 1/তে লিখতে হবে, যেরকম লোক সংখ্যা দিন সংখ্যার ক্ষেত্রে লিখেছিলাম, কাজের পরিমাণ যখন ধ্রুবক ছিল তখন লোক সংখ্যাকে আমরা লিখেছিলাম ভ্যারিজেস সাইন দিয়ে 1/দিন সংখ্যা, অর্থাৎ ব্যস্তানুপাতে লিখেছিলাম। কারণ তার ব্যস্ত অনুপাত, লোক সংখ্যা যত বাড়াবো দিন সংখ্যা কম দিনে কাজটা হয়ে যাবে। একটা বাড়লে একটা কমছে, তার মানে ব্যস্ত অনুপাতে জিনিসটা চেঞ্জ হচ্ছে। একজনের সঙ্গে আরেকজন ব্যস্ত অনুপাতে আছে, আর ব্যস্ত অনুপাতে যখন থাকে তখন সেটাকে 1/, করে লিখতে হয়, 1//, লিখতে হয়, অর্থাৎ রেসিপ্রোকাল বা অনন্যকে লিখতে হয়, যখন কাজের পরিমাণ ধ্রুবক ছিল। তার মানে এখানে যখন উষ্ণতা এবং ভর ধ্রুবক, গ্যাসের উষ্ণতা এবং ভর যখন ধ্রুবক, তখন গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে, মানে গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে, মানে 1/, গ্যাসের চাপ। লোক সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে কখন? যখন কাজের পরিমাণ ধ্রুবক। তাহলে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে কখন? যখন গ্যাসের, পাশে লিখে রাখি, যখন কথাটা লিখি নাহলে সম্পূর্ণ হবে না, যখন গ্যাসের উষ্ণতা ও ভর ধ্রুবক। এটাকে চিহ্নের মাধ্যমে কি করে প্রকাশ করবো? আমি ওই যে এখানে একটা চিহ্ন লিখে দিয়েছিলাম, গ্যাসের ভর মানে এম, গ্যাসের আয়তন মানে ভি, গ্যাসের চাপ মানে পি, গ্যাসের উষ্ণতা মানে টি। সেটাকে আমরা সেইটাকে দিয়ে আমরা এই সূত্রটাকে প্রকাশ করবো কি করে, সেটাই হচ্ছে মেন এখানে গাণিতিক রূপ প্রতিষ্ঠার আমাদের টার্গেট, আমাদের অবজেক্টিভ, আমাদের লক্ষ্য, যে সেই পি, ভি, টি এগুলো দিয়ে প্রকাশ করা, এগুলো দিয়ে প্রকাশ করা। ঠিক আছে? যেমন, তাহলে আমাকে ধরে নিতে হবে তার জন্য যে চাপটা কি হবে, উষ্ণতাটা কি, আয়তনটা কি, এগুলো সব আমরা ধরে নেবো। তাহলে তাহলে মনে করি স্থির উষ্ণতায় বলেছে, তাহলে স্থির উষ্ণতাকে টি ধরছি। স্থির উষ্ণতা
উষ্ণতাকে কিভাবে লিখতে বলেছি? টি। তাহলে উষ্ণতার যে পরিমাণটা সেটা হচ্ছে টি। ঠিক আছে, এখন থেকে কিন্তু ধরে ধরে জিনিসগুলোকে বুঝতে হবে যে এইরকম ভাবে লিখতে হয়, এইভাবে জিনিসটাকে এক্সপ্রেস করতে হয়। তাহলে স্থির উষ্ণতাকে কি লিখছি? টি। অর্থাৎ যে উষ্ণতাটা হচ্ছে স্থির কিন্তু তার পরিমাণটা হচ্ছে টি। তাহলে মনে করি স্থির উষ্ণতা টি তে নির্দিষ্ট ভর বা নির্দিষ্ট এম ভর, কথাটা লিখলে বেশি ভালো লাগছে। নির্দিষ্ট এম ভরের, স্মল এমই লিখছি, কেউ ক্যাপিটাল এম লিখলে কোনো ক্ষতি নেই, ভরের কোনো গ্যাসের আয়তন, আয়তন কত? আয়তনটাকে আমরা কিভাবে লিখি? ক্যাপিটাল ভি দিয়ে। এবং চাপ ইকুয়ালস টু পি হলে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে আমাদের কি বলছে? বয়েলের সূত্র অনুসারে গ্যাসের আয়তন, আয়তনটা কত? ভি ভ্যারিজেস। তাহলে ভি ভ্যারিজেস, ভি ভ্যারিজেস, এটা কি বলবো? ভ্যারিজেস বা ভি প্রপোর্শনাল টু, ভি প্রপোর্শনাল টু, এটাকে বাংলায় কেউ বলে না, ভি সমানুপাতিক বলতেই পারি। যদি বলতে হয় ভি সমানুপাতিক কথাটা বলতে পারি। ভি সমানুপাতিক 1/p, কারণ গ্যাসের চাপ হচ্ছে পি, তাহলে 1/p। কিন্তু কখন? যখন কে কে ধ্রুবক, গ্যাসের উষ্ণতা এবং ভর ধ্রুবক। গ্যাসের উষ্ণতাটা কত? যেটা স্থির তাকেই ধ্রুবক বলি, যেটা স্থির তাকেই ধ্রুবক বলি, তাকেই কনস্ট্যান্ট বলি। ধ্রুবক মানে কনস্ট্যান্ট বা ফিক্সড, সেটাই হচ্ছে ধ্রুবক রাশি, সেটাই হচ্ছে স্থির রাশি, সেটাই হচ্ছে নির্দিষ্ট রাশি, সেটাই হচ্ছে আমাদের কাছে অপরিবর্তনশীল রাশি। ঠিক আছে, যত রকম কথা ইউজ করতে পারে কোশ্চেনটাকে ঘোরানোর জন্য, একটা স্টুডেন্টকে বিপাকে ফেলার জন্য, সমস্ত কথা কিন্তু আমি বলে রাখলাম। ঠিক আছে, তো ভি ভ্যারিজেস 1/p যখন পি এবং এম হচ্ছে ধ্রুবক। কারণ এখন সিম্বলিক্যালি লিখছি, এখন চিহ্ন দিয়ে লিখছি, এখন আর কথায় লেখার দরকার নেই। এইবার একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভি ভ্যারিজেস 1/p যখন বলবো, যে কোনো ক্ষেত্রে যখন ভ্যারিজেস কথাটা আসবে, সেখান থেকে যখন আমরা ইকুয়ালিটি সাইন নিয়ে আসবো, আমরা সাধারণত ক্যালকুলেশন যখন করব ভ্যারিজেস বা প্রপোর্শনালিটি বা সমানুপাত সাইন দিয়ে তো করতে পারবো না, আমাদের সমান চিহ্ন দিয়ে কাজটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আমাকে যদি বলে যে x² = y, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করতে পারবো। কিন্তু যদি বলে x² ∝ সেটা কিন্তু আমরা সলভ করিনি আগে, বা সেভাবে সলভ করবো না। সেক্ষেত্রে আমরা কি করবো? একটা সমান চিহ্ন আনার, এইরকম অবস্থায় আনার চেষ্টা করব। তাতে যদি এক্সট্রা কিছু গুণ করতে হয় তো করবো, কিন্তু তাও ভালো, কিন্তু কখনোই প্রপোর্শনালিটি সাইড রেখে কাজটা করবো না, কাজটা করবো হচ্ছে ইকুয়ালিটিতে কনভার্ট করে। তাহলে প্রপোর্শনালিটি থেকে ইকুয়ালিটি যখন কনভার্ট করতে হয়, ঠিক আছে, প্রপোর্শনালিটি বা ভ্যারিজেস, প্রপোর্শনালিটি বা সমানুপাতিক যে চিহ্নটা, অর্থাৎ এই চিহ্নটা, এটা থেকে যখন আমরা ইকুয়ালিটি নিয়ে আসবো বা সমতা নিয়ে আসবো, অর্থাৎ সমান চিহ্ন নিয়ে আসবো, তার জন্য কি করতে হয়? তার জন্য আমাদের একটা কে দিয়ে গুণ করতে হয়। তার জন্য একটি অশূন্য ধ্রুবক, বা যেটাকে ভেদ ধ্রুবক বলা হয়, অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে কে দিয়ে গুণ করতে হয়। এই যে ট্রান্সফরমেশনটা প্রপোর্শনালি থেকে ইকুয়ালিটি বা ভ্যারিজেস থেকে ইকুয়ালিটি সাইনটা, ইকুয়াল সাইনটা আনবো, তার জন্য কি করতে হবে? আমাদের একটা অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? কিভাবে গুণ করতে হবে? আমাদের যদি থাকে যে এক্স ভ্যারিজেস ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করবো, x = ky।
ঠিক আছে, এই চ্যাপ্টারটা অঙ্কে যদি আমরা আগে করাতে পারতাম তাহলে হয়তো জিনিসগুলো আর একটু সোজা লাগতে পারতো, কিন্তু যেহেতু অঙ্কে এগুলো করানো হয়নি, কিন্তু আজকের ক্লাসটাতে এটা নতুন লাগলেও এর পরের ক্লাসে যখন বারবার জিনিসগুলো একই রকম ভাবে ইউজ হবে তখন কিন্তু এই জিনিসটার আমাদের প্রবলেম ফেস করতে হবে না। ঠিক আছে, তাই এক্স ভ্যারিজেস ওয়াই, তার মানে এক্স ইকুয়ালস টু কে ওয়াই, এই যে কে টা আমি একটা ডান দিকে গুণ করলাম, করে ভ্যারিজেস সাইন থেকে সমান চিহ্নটা কিন্তু আনলাম। ঠিক আছে, এটা সেম আছে, এটাও সেম আছে, শুধু ভ্যারিজেসটাকে একটা ইকুয়ালিটি টু কে দিয়ে ট্রান্সফার করেছি। ঠিক আছে, বোঝার সুবিধার্থে এভাবে বলছি আমি। বোঝার সুবিধার্থে কখনো কখনো এমন কথাও বলতে হয় যেগুলো আমাদের থিওরিটিক্যালি ব্যাপারটা অন্যরকম। এক্স ইকুয়ালস টু কে ওয়াই, যেখানে কেটা কি, কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম জায়গায় কি করব, এটা যদি ভিটা যদি এক্স ভাবি মনে মনে, আর 1/p-টাকে যদি ওয়াই এর মতো ভাবি, তাহলে এখানে একটা কে দিয়ে গুণ করলে সমান চিহ্ন চলে আসবে। এখানে যদি একটা কে দিয়ে গুণ করি তাহলে সমান চিহ্ন চলে আসছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিসের পিডিএফ কিন্তু পাঠিয়ে দেবো অবশ্যই। সবকিছু হয়তো তোমাদের লেখা পসিবল হচ্ছে না তাড়াতাড়ি, আমি সমস্ত পিডিএফ পাঠিয়ে দেবো, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমরা অবশ্যই জয়েন করে থাকবে। সেখানে প্রত্যেকটা গ্রুপের মানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, কোনো এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া থাকলে সেটা পাবে। সেই সাথে কখন কি ক্লাস হবে না হবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। তাই সেই গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, যাই হোক, আমরা এবার এই জায়গাটাতে আসি। আচ্ছা, তো এখানে আমরা কি করব, সমান চিহ্ন আনার চেষ্টা করব যাতে করে কাজটা করতে সুবিধা হয়। তাহলে সমান চিহ্ন আনতে গেলে আমাদের কি করতে হবে, ভি ভ্যারিজেস 1/p, তাহলে ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p, যেখানে এটা কি বললাম, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এই ভেদ সাইনটাকে, এই ভ্যারিজেস সাইনটাকে, এই সমানুপাতিক সাইনটাকে সমান চিহ্নে পরিণত করতে যে কনস্ট্যান্ট দিয়ে আমরা গুণ করছি, যে ধ্রুবক পদ দিয়ে আমরা গুণ করছি ডান দিকে বা বাঁদিকেও করা যায়, সেটা কোনো বড় কথা না, যে করছি সেটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। তার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। সেটা শূন্য হবে না, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, নন জিরো ভ্যারিয়েশন। তোমরা সবাই ইংলিশ টার্মগুলো লিখলে লিখতে পারো, কারণ পরবর্তীকালে এগুলো সম্পর্কে হ্যাবিচুয়েট হয়ে থাকাটা দরকার। ঠিক আছে, আর অবশ্যই বাংলাটা তো আমি ইউজ করছি, কিন্তু মেন মেন যে কথাগুলো সেগুলো আমি কিন্তু ইংলিশেও বলে রাখছি এবং রাখবো, যাতে করে তোমাদের সেই সম্পর্কে টার্মিনোলজিগুলো তোমাদের অবশ্যই জানা থাকে। ঠিক আছে, তাহলে যেখানে কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবং যেহেতু ধ্রুবক, তাহলে বয়লের সূত্রে ধ্রুবক যেহেতু এসছে, তার মানে সেটা কার কার উপর ধ্রুবক ডিপেন্ড করবে, কে এর মানটা কার কার উপর নির্ভর করবে। বয়লের সূত্রে যেহেতু ধ্রুবক কেটা, তার মানে বয়লের সূত্রে যারা ধ্রুবক রাশি ছিল তাদের উপরই ডিপেন্ড করবে। আর বয়লের সূত্রে ধ্রুবক রাশি কি কি ছিল আমি তো প্রথমেই বলে দিয়েছি, সেটা হলো উষ্ণতা এবং ভর। তাছাড়া এখানেও লেখা আছে টি এবং এম, গ্যাসের উষ্ণতা এবং ভর। তাহলে কে এর মান, কে এর মান গ্যাসের উষ্ণতা ও ভরের উপর নির্ভর করে। গ্যাসের উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করে। ওকে, তাহলে এখানে একটা কোয়েশ্চেন আমাদের আসতেই পারে, এখান থেকে একটা কোয়েশ্চেন আমাদের জেনারেট করতেই পারে, যদি আমাকে কঠিন করতে চাই কোয়েশ্চেনটাকে। কোয়েশ্চেন কিন্তু কঠিন বেশিরভাগ ক্ষেত্রে করে ফিজিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে জানা জিনিসটাকে উল্টো পাল্টা ভাবে ঘোরায়।
ঠিক আছে, জানা জিনিসটাকে এমন ভাবে তারা কনসেপচুয়ালি ঘোরানোর চেষ্টা করে যাতে করে স্টুডেন্ট একটা ঘাবড়ে যায়, কিন্তু অথচ সে জানে। ঠিক আছে, সে কিন্তু সেটা জানে না তা না, কিন্তু জিনিসটাকে, তার জানা জিনিসটাকে তাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই সেইগুলোতে যাতে না পারে আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। এখানে কোয়েশ্চেনটা দিতেই পারে এরকম একটা, এখানে একটা এরকম কোয়েশ্চেন জেনারেট করতেই পারে যে, আমি সাইডে লিখে দিচ্ছি, যে প্রশ্নটা দিলাম, যেমন আমার মনে একটা প্রশ্ন আসছে এখন, যে বয়েলের সূত্রে পিভি ইকুয়ালস টু কে, এই কে এর মান কোন কোন রাশির উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখানে আমি অ্যান্সার লিখে দিয়েছি গ্যাসের উষ্ণতা এবং ভর। কেটা কি, কেটা হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক নিশ্চয়ই বয়েলের সূত্রের যারা ধ্রুবক রাশি তাদের উপরই ডিপেন্ড করবে। সেটাকে গ্যাসের উষ্ণতা এবং ভর, গ্যাসের উষ্ণতা এবং ভর, যেটা উপরের কোয়েশ্চেনে আমি অ্যান্সার লিখে দিয়েছি। হুম, হুম। তাহলে কার কার উপর নির্ভর করে? কে এর মান গ্যাসের উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করে। গ্যাসের উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে আর ঘোরাতে পারলো না। আমাকে যদি এই কোয়েশ্চেনটা দেয় হুট করে, যে গ্যাসের, ডাইরেক্ট দিল না যে গ্যাসের উম, গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি, দিল না। বললো গ্যাসের সূত্রে বা বয়লের সূত্রে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে, সেই কে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। তখন আমাদের আনসার করতে হবে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। অথচ আমাকে যদি কোয়েশ্চেনটা ডাইরেক্টলি বলতো যে গ্যাস বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি, সেটাতেও আমরা বলতাম হচ্ছে উষ্ণতা এবং ভর। ঠিক আছে, দুটোই সেম অ্যান্সার, অথচ কোয়েশ্চেনটা কিন্তু ঘোরানো। ঠিক আছে, তো তাই আমাদের ক্ষেত্রে অনেকে পরীক্ষার 1 মাস আগে সাজেশন খুঁজতে বসে, যেটা আমরা কখনোই করতে পারবো না বা করবো না। ঠিক আছে, পরীক্ষার 1 মাস আগে কোথায় কি সাজেশন দিচ্ছে সেই জিনিস খুঁজতে বসে। কিন্তু কোয়েশ্চেনটাকে যদি এই লেভেলে ঘোরায়, কোনো সাজেশনের ক্ষমতা আছে যে এইভাবে আমাদের কোয়েশ্চেনটাকে তৈরি করবে? এটা এরকম একটা কোয়েশ্চেন যে বয়লের সূত্রে পিভি ইকুয়ালস টু কে, কে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, এরকম একটা কোয়েশ্চেন কেউ সাজেশনে দিতে পারবে? এটা কি সাজেস্টিভ করা যায় এটাকে? ঠিক আছে, কখনোই করা যাবে না, কারণ এগুলো জানা জিনিসটাকে ঘোরানো। তো ঘোরানো বিভিন্ন ভাবে ঘোরানো যেতে পারে, সেটা কখনো সাজেশনের আন্ডারে পড়বে না। ঠিক আছে, তাই সাজেশন করে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তাহলে ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p। তাহলে পিটাকে যদি এদিকে ঘুরাই, এদিকে গুণ করে দিই কোনাকুনি, তাহলে পিভি ইকুয়ালস টু কে, পিভি ইকুয়ালস টু কে, এই যে জিনিসটা আমরা পেলাম সেটাই হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, ইহাই। কিন্তু আরো একটা জিনিস আমি করে দিচ্ছি, পিভি ইকুয়ালস টু কে, তাহলে গাণিতিক রূপটাকে আমি আরেকটু এখানে এনলার্জ করেছি, আরেকটু আমি এক্সটেন্ড করছি জিনিসটাকে। তো এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন স্থির উষ্ণতা টিতে কোনো এম ভরের কোনো নির্দিষ্ট এম ভরের গ্যাসের, এম ভরের গ্যাসের প্রাথমিক হুম, প্রাথমিক চাপ, অর্থাৎ কোন একটা পজিশন আমি নিচ্ছি যেখানে প্রাথমিক চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে V1।
এবং পরবর্তী চাপ P2, আয়তন হচ্ছে V2। ঠিক আছে, প্রাথমিক চাপ ইকুয়ালস টু P1, প্রাথমিক আয়তন ইকুয়ালস টু V1। তারপর পরিবর্তিত পরিবর্তিত বলতে পারি, কিংবা অন্তিম বলতে পারি, কিংবা চূড়ান্ত বলতে পারি, অর্থাৎ টার্মিনাল চাপ ইকুয়ালস টু যদি P2 হয় এবং পরিবর্তিত বা অন্তিম বা চূড়ান্ত যাই বলি আয়তন ইকুয়ালস টু যদি V2 হয়, তাহলে বয়েলের সূত্রের 1 নম্বর সমীকরণ অনুসারে আমরা কি বলতে পারবো? উষ্ণতাটি এবং ধ্রুবক ভর কিন্তু এমই রয়েছে, সেটা কিন্তু ফিক্সড। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি চেঞ্জ হয়েছে কোনটা? P1 V1, P2 V2, অর্থাৎ P1 থেকে P2 এসছে, V1 থেকে পরিবর্তিত হয়ে V2 এসছে। চাপ এবং আয়তনটা পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু উষ্ণতার ভর কিন্তু সেমই রয়েছে। উষ্ণতা কিন্তু আমি T1 T2 বা ভরকে আমি M1 M2 লিখিনি বা লিখবো না বয়েলের সূত্রের ক্ষেত্রে, কারণ তারা প্রথম থেকে বলছি তারা ধ্রুবক রাশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে বয়েলের সূত্রের 1 নম্বর যে সমীকরণটা আমরা পেয়েছি, ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রে, সুতরাং বয়েলের সূত্র থেকে প্রাপ্ত 1 নম্বর সমীকরণ অনুসারে আমরা কি বলতে পারছি? পিভি ইকুয়ালস টু কে ছিল, পিভি ইকুয়ালস টু কে, এবং কেটা ধ্রুবক। পিভি ইকুয়ালস টু কে এবং কেটা হচ্ছে ধ্রুবক, কারণ সেটা উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করছে। তাহলে এবং উষ্ণতা এবং ভর যেহেতু ধ্রুবক, তারা চেঞ্জ হচ্ছে না, তাহলে কেটা কি চেঞ্জ হতে পারবে? কেটাও কিন্তু প্রাথমিক বা অন্তিম কোনো ক্ষেত্রেই চেঞ্জ হবে না, কেটা কেই থাকবে। এমন মনে হওয়ার কোনো কারণ নেই যে 1 নম্বর সমীকরণ অনুসারে P1 V1 ইকুয়ালস টু K1 কিন্তু হবে না, কেই হবে, এবং P2 V2 ইকুয়ালস টু হচ্ছে কে। ঠিক আছে, কারণ কেটা তো উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করছে, আর উষ্ণতার ভর কোনোটাই চেঞ্জ হচ্ছে না, উষ্ণতা এবং ভর কোনোটাই চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, অ্যাসপেক্টটা বুঝতে হবে, লক্ষ্যটা বুঝতে হবে, উষ্ণতা ভর কোনোটাই চেঞ্জ হচ্ছে না এবং কে উষ্ণতা ভরের উপর নির্ভর করে, তাহলে কেটাও চেঞ্জ হওয়ার কথা না। ঠিক আছে, আমি যার উপর ডিপেন্ড করবো সেই যদি চেঞ্জ না হয়, তাহলে আমিও চেঞ্জ হতে পারবো না। ঠিক আছে, সহজভাবে এটা, তাহলে দুটোই কেই হবে। P1 V1 হয়েছে বলে K1, P2 V2 হয়েছে বলে K2 হবে, এরকম কোনো কথা নেই। কেটা কেই থাকবে, এখানে কেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ সেটা ধ্রুবক রাশির উপর ডিপেন্ডেন্ট, আর কে নিজেও ধ্রুবক। সুতরাং দুটোই যদি কে এর সঙ্গে সমান হয়, তাহলে দুটো সমান। তার মানে P1 V1 সেটাও কে, আবার P2 V2টাও হচ্ছে কে, তা দুটোই সেম। তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2, P1 V1 ইকুয়ালস টু P2 V2। এই যে জিনিসটা পেলাম সেটাকেই বলা হয় বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এবং সেটা P1 V1 সমান P2 V2 নয়, P3 V3ও সমান হবে, ইকুয়ালস টু P4 V4 ইকুয়ালস টু P5 V5 অ্যান্ড ইকুয়ালস টু সো অন, এভাবে চলতেই থাকবে। যত কন্ডিশনে আমি যত কেসই কনসিডার করবো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই এটাই ঘটবেই। ঠিক আছে, অর্থাৎ আমি যদি জিনিসটাকে একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এখানে আগে একটু লিখে নিই তারপর কমপ্লিট করি। ইহাই বয়েলের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, আমি যদি ছবির মাধ্যমে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি এখানে, তাহলে এখানে একটা আমার কাছে প্রাথমিক অবস্থায় ছিল এরকম, এবং অন্তিম অবস্থায় ধরলাম জিনিসটা এরকম হয়েছে। ঠিক আছে, বুঝতেই পারছি আয়তন চেঞ্জ হয়েছে এখানে। এখানে যে আয়তন চেঞ্জ হয়েছে সেটুকুনি আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি।
এখান থেকে যখন এখানে গেছে তখন কিন্তু তার আয়তন আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে আমি এখানে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, আর এটা হচ্ছে অন্তিম অবস্থা। বা পরিবর্তিত অবস্থা। এখন প্রাথমিক অবস্থায় গ্যাসের ভিতরে যে গ্যাসের অণুগুলি রয়েছে, ভিতরে তো কিন্তু গ্যাসের অণুগুলো রয়েছে, গ্যাসের অণুগুলো ভিতরে রয়েছে আমাদের কাছে, এখানেও গ্যাসের অণুগুলো রয়েছে, আর এখানেও গ্যাসের অণু রয়েছে। ওকে। তার প্রাথমিক অবস্থায় চাপ কত ছিল? প্রাথমিক অবস্থায় চাপ বা উষ্ণতা কত ছিল? উষ্ণতা টি ছিল, ভর ছিল এম। চাপ কত ছিল? চাপ ছিল P1, আয়তন ছিল হচ্ছে V1। তাহলে এখানে উষ্ণতাটা, এখানেও টি রয়েছে আর এম রয়েছে, কারণ ধ্রুবক তারা বয়লের সূত্রে। তাহলে চাপটা আমি ধরলাম P2 হয়েছে, এবং আয়তনটা দেখতে পাচ্ছি ছোট থেকে বড় হয়েছে বা বড় থেকে ছোট হতে পারে, যা খুশি, চেঞ্জ হয়েছে, মোট কথা পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়েছে, কোনো বৃদ্ধিপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত কিছু বলিনি, পরিবর্তিত। সেটা বেশিও বড়ও হয়ে যেতে পারে, ছোটও হয়ে যেতে পারে। ঠিক আছে। P1 V1 = P2 V2। তাহলে সেক্ষেত্রে আমাদের বয়লের সূত্রে যে সমীকরণটা, সেটা হচ্ছে P1 V1। এক্ষেত্রে আমরা যদি P1 এবং V1 এর গুণফল বের করি, যেটা বেরোবে, এখানেও কিন্তু P2 V2 গুণফল সেটাই বেরোবে, সেটাই বেরোবে। ঠিক আছে। এখানে P1 V1 যা হবে, এখানেও P2 V2 তাই হবে। এটাই হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে। এটাই হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ। এটা কোন সূত্র থেকে আমরা পাচ্ছি? না, বয়লের সূত্র থেকে পাচ্ছি। ঠিক আছে। বয়লের সূত্র, গাণিতিক রূপ। তাহলে বয়লের সূত্রটাকে আমরা এতটাই বয়েল করব, সেখানে পরীক্ষক যে কোয়েশ্চেনই দিক না কেন, সেটা একদম আমাদের কাছে বয়েল হয়েই থেকে যাবে। ঠিক আছে। সে আমাদের কিন্তু খাপ খাওয়াতে পারবে না। আমরা সেটার অ্যান্সার সঠিকভাবে করে এসেই তবে আমরা শান্ত হব। ঠিক আছে। এইভাবেই পড়ার লেভেলটাকে নিয়ে যেতে হবে। তাহলে কে বলে ফিজিক্যাল সায়েন্স ভয় লাগে? কিসের ভয়? ভয় যদি থাকতো তাহলে এটা বাঘ না ভাল্লুক, এটা কোনো ভয়ের কোনো জায়গাই নেই। পড়তে হবে সেরকম ভাবে। ঠিক আছে। যারা বলছে ভয় পাচ্ছে, তারা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, হয়তো সেইভাবে সেই রকম তারা বুঝতে পারেনি, এমন জায়গায় তারা হয়তো পড়েছে। ঠিক আছে। কিছু করার নেই, এমন অনেক পিএইচডি করা হাইফাই টিচার রয়েছে যারা বোঝাতে পারেন না, এরকম টিচারও রয়েছে। কিন্তু আমি এই ব্যাপারে আমার একটা গর্বই বলতে পারি, যে একদম ক্লাস 10 থেকে শুরু করে এমএসসির স্টুডেন্ট পর্যন্ত আমি অঙ্কের ক্লাস করাই। ফলে আমার কাছে কিন্তু, এবং তারা প্রত্যেকে আমার কাছে ক্লাস করে কিন্তু স্যাটিসফাইড। তারা দূর দূরান্ত থেকে আমার কাছে, বিএসসি এমএসসি লেভেলে কিন্তু যখন তোমরা যখন উঠবে, তখন কিন্তু একদম কাছাকাছি টিচার পাওয়া যায় না। তারা দূর দূরান্ত থেকে এসে পর্যন্ত আমার কাছে পড়ে, যারা অফলাইন ক্লাস করে। ফলে নিশ্চয়ই সেই জায়গাটা তারা কভার করতে পারে, তাই। ঠিক আছে। তারা সেই জিনিসটা সেখান থেকে পায়। তাই জন্যই একটা এমএসসির অঙ্কে এমএসসি করা স্টুডেন্ট যখন পড়ছে, তার মানে তারা কিন্তু বুঝে শুনেই ক্লাসটা করবে। ঠিক আছে। এবং তোমরাও যদি নিয়মিত ক্লাসটা করো, তাহলে অন্য ক্লাসের সঙ্গে পার্থক্য নিজেরাই খুঁজে পাবে। আমাকে আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার পড়বে না। প্রথম ক্লাসে আমি বলে দিলাম, এরপরে তোমরা নিজেরা বলবে। যাই হোক, ওইসব কথা পরে। আমরা, আমাদের টার্গেট হচ্ছে নাম্বার একটাও যেন আমাদের না ছাড়ে আসতে হয়। ঠিক আছে। ছেড়ে আমরা আসবো না কিচ্ছু। তার জন্য বছরের প্রথম থেকে কিন্তু ভালো করে পড়তে হবে, যেভাবে যা পড়াবো সেটা রেগুলারের পরে রেগুলার কভার করে নিতে হবে। কোনো ব্যাকলগ রেখে দিলে কিন্তু আমরা ঠিকভাবে কভার করতে পারবো না, সেটা হবে না। আমাদের কিন্তু পরীক্ষার সময় তাহলে কিন্তু তখন আমাদের ভয় লাগবে, সেটাই স্বাভাবিক। ঠিক আছে। ভয় লাগানো যাবে না।
ভয়টাকে জয় করতে হবে এবং তার একমাত্র উপায় 2 দিনের পড়া দিনে করে নিতে হবে। আজকে এটা পড়াচ্ছি, কালকে পড়ার আগে ক্লাসটা আমরা কভার করে নেবো, লিখে প্র্যাকটিস করে তৈরি করে নেবো। পরের ক্লাস যখন করব তখন জিনিসটা অনেক বেশি সহজ লাগবে, বেশি মাথা ঘামাতেও আমাদের হবে না, কারণ জিনিসটা আগেরটা ভালো করে বুঝে গেছি, প্র্যাকটিস করা হয়ে গেছে। ফলে নতুন ক্লাসে আমাদের বিশেষ মাথা লাগাতে হবে না, সেই মাথাটা যাতে খরচা না করতে হয় তার জন্য আগের ক্লাসটা ভালো করে দেখে নিতে হবে। বোঝা গেছে? P1 V1 P2 V2, এইটাই হবে আমাদের কাছে অঙ্ক করার জন্য ফর্মুলা। আমাদের এবার একটু অঙ্ক করতে হবে। বয়েলের সূত্র যখন আমরা করছি, যে কোনো সূত্র করছি, এবার তার সেই সূত্র রিলেটেড কিন্তু প্রবলেম আমাদের সলভ করতে হবে, অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। সেই অঙ্ক করার জন্য যে মোক্ষম অস্ত্র বয়েলের সূত্র থেকে, সেটা হলো P1 V1 = P2 V2। তাহলে অঙ্ক যখন আমরা করব বয়েলের সূত্রের গাণিতিক প্রবলেম, সেখানে চলে আসি তাহলে এবার, ওখানে গিয়েই বলবো। তাহলে এখানে দেখো রয়েছে বয়েলের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা। বয়েলের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যা, সমস্যা বলতে প্রবলেম, কিন্তু আমাদের কোনো প্রবলেমে তারা ফেলতে পারবে না, কারণ শেখাটাই সেরকম ভাবে শিখতে হবে দেখতে গিয়ে। তো বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা, কখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করব? আমাদের প্রথম যেটা জানার দরকার, যে এটা কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন আসবে না, কিন্তু আমাদের যেটা জানতে হবে কখন বয়েলের সূত্র দিয়ে অঙ্কটা হবে বুঝবো। ঠিক আছে, আমাদের বুঝে নিতে হবে কোন সূত্র দিয়ে হবে, কারণ এরপর আস্তে আস্তে আমরা যখন এগোবো পরবর্তী চ্যাপ্টার গুলো, প্রচুর সূত্র পাবো। তার মানে কিন্তু কখন কোনটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে ওনাকে করতে হবে সেটা কিন্তু আগে ধরার ব্যাপার। সেটা যখন ধরতে পারবো তখন সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেটা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে কখন অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে গ্যাসের, প্রথম কথা গ্যাসের প্রবলেম হবে সেটা, ঠিক আছে? মানে গ্যাসের প্রবলেম বলতে আমাদের এখন ইয়ে খেলে হবে না, ওমেজ খেলে হবে না। গ্যাসের প্রবলেম বলতে গ্যাস সংক্রান্ত কোয়েশ্চেন থাকবে। গ্যাসের, যখন কোনো প্রশ্নে গ্যাসের উষ্ণতা ও ভর স্থির বলবে, তাহলে আমরা বুঝে যাব ভর এবং উষ্ণতার স্থির তো বয়েলের সূত্রে হয়, তাহলে বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, কিভাবে করব অঙ্কটা, কি ফর্মুলা দিয়ে করব? যখন এটা বুঝে গেলাম বয়েলের সূত্র দিয়ে হবে, তখন নিশ্চয়ই বুঝতে হবে কি ফর্মুলা দিয়ে করব। সেটা হচ্ছে P1 V1 = P2 V2 ফর্মুলা দিয়ে করব। কি দিয়ে করব? P1 V1 = P2 V2, যেটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা পেয়েছি। যেখানে P1টা কি? P1টা হচ্ছে প্রাথমিক চাপ, P2টা কি? পরিবর্তিত চাপ, V1টা কি? প্রাথমিক আয়তন, V2টা কি? পরিবর্তিত আয়তন। তার এই চারটে জিনিস এখানে আননোন রয়েছে, যার মধ্যে তিনটে যখনই দিয়ে দেবে, যে কোনো তিনটে দিয়ে দিলে অপরটা বের করতে পারবো। এখান থেকে যে কোনো তিনটি কোয়ান্টিটি দিয়ে দিলে অপরটা আমরা অনায়াসে কিন্তু বের করতে পারবো সমাধান করে। ঠিক আছে? তাহলে এবার অঙ্কটা দিয়ে জিনিসটাকে বুঝি যে কি বলতে চাইলাম আমি এখানে। তাহলে সমাধানটাতে আসি। আমি কি বলেছি, যে কখন বয়েলের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো, কখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, বা কখন বয়েলের সূত্র দিয়ে হবে সেটা আমরা বুঝবো যখন উষ্ণতা এবং ভরটাকে স্থির বলবে। তাহলে দেখা যাক, ঘরের তাপমাত্রায়, প্রথম কথাটা বলেছে ঘরের তাপমাত্রায়, তাপমাত্রা মানেই কিন্তু উষ্ণতা, তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা। তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য কিন্তু আমরা
আগে পড়েছি। তাপ মানে কিন্তু তাপমাত্রা নয়, তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা। তাহলে মনে রাখতে হবে এটা তাপমাত্রা মানেই উষ্ণতা বা টেম্পারেচার। বলেছে ঘরের তাপমাত্রায়, অর্থাৎ ঘরের উষ্ণতায়, অর্থাৎ ঘরের উষ্ণতাতেই পুরো জিনিসটা ঘটছে, উষ্ণতা কোথাও স্থির থেকে যাচ্ছে। তাহলে এখানে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভে পারদ চাপে কোনো নির্দিষ্ট ভর নির্দিষ্ট ঘরের তাপমাত্রা এবং কোথাও তাপমাত্রা চেঞ্জ হয়েছে বলে কোনো কথা এখানে উল্লেখ নেই, তাপমাত্রা অপরিবর্তিত। নির্দিষ্ট ভর, তাপমাত্রা অপরিবর্তিত, ব্যাস। বয়লের সূত্র প্রযোজ্য হবে। নির্দিষ্ট ভর, তাপমাত্রা অপরিবর্তিত, হয়ে গেল বয়লের সূত্র প্রযোজ্য। আর কোনো কথাই নেই। গ্যাসের উষ্ণতা এবং ভর স্থির হয়ে গেল, তাপমাত্রা এবং ভর স্থির হয়ে গেল, তারা অপরিবর্তিত হয়ে গেল, তারা নির্দিষ্ট হয়ে গেল। ব্যাস। নির্দিষ্ট ভর কথাটা বলা আছে, অপরিবর্তিত তাপমাত্রা বলা আছে, তার মানে বয়লের সূত্র প্রযোজ্য। কি দিয়ে করবো? P1 V1 ইকুয়ালস টু P2 V2। কিন্তু সেটা বুঝে নিতে হবে যে কোনটা P1, কোনটা P2, কোনটা V1, কোনটা V2। তাহলে প্রাথমিক চাপ, আমার অঙ্ক করানোর ধরন, আমার লেখার ধরন সমস্ত কিন্তু অবশ্যই একটু অন্যরকম, অন্য মানের আমি ভাবে লেখাবো, যাতে করে তোমাদের খাতার মানটাও সেটা যেভাবে লিখতে পারবো সেইভাবে খাতার মানটাও যেন বাড়ে, পরীক্ষকের যেন দৃষ্টি আকর্ষণ হয়, এবং তার মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় তোমার খাতার প্রতি। ঠিক আছে? এবং সেই ইমপ্রেশনটাই পরে হুট করে তুমি যদি কোনো একটা সিলি মিস্টেক করো, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা মার্সি হয়ে যায়। কারণ তুমি প্রথম থেকে সেই লেভেলে, সেই মানের, সেই সুন্দরভাবে লেখাটা তুমি ফলো করে এসছো, তাই হুট করে একটা পরীক্ষার প্রেসারে, টাইম প্রেসারে, তাড়াহুড়োতে কোনো একটা সিলি মিস্টেক করে ফেলেছো, সেটা কিন্তু পরীক্ষক তখন মার্সি করে দেয়, সেটা কিন্তু নজরআন্দাজ করে দেয়, যাতে করে তোমাদের সেক্ষেত্রে নাম্বার কাটার হাত থেকে বেঁচে গেলে। ঠিক আছে? সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পরীক্ষকের ইমপ্রেশনের উপর। কিন্তু সেই ইমপ্রেশনটা কিন্তু এমনি এমনি ক্রিয়েট হবে না, সেটা তোমাকেই ক্রিয়েট করতে হবে, সেই রকমই লিখে ক্রিয়েট করতে হবে। তুমি কোনো মুখে বলতে পারবে না। একটা পরীক্ষক যখন তোমার খাতাটা দেখছে, খাতাটা কিন্তু তোমার মধ্যে, সেখানে কোনো স্পিকার ফিট করা নেই, তোমার কোনো কথা যে সে শুনতে পারবে, বা কোনো হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ নয় যে তুমি ভয়েসটা অন করে শুনতে পারবে তুমি কি বলছো। ইমপ্রেশনটা যদি ক্রিয়েট করতে হয়, সেটা খাতায় লেখার মাধ্যমে ক্রিয়েট করতে হবে। প্রথম 5টা কোয়েশ্চেনে এমন ভাবে লিখবো, 6 নম্বর কোয়েশ্চেনে কোনো ছোট্ট একটা ভুল হলে সেটাকে স্যার কিন্তু পুরো অ্যান্সার কেটে দেবে না। ঠিক আছে? তাই আমরা লেখাটা কিরকম ভাবে লিখবো? যেহেতু যেহেতু এখানে গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা যাই বলি, এবং গ্যাসের ভর স্থির, তাই এখানে বয়েলের সূত্র প্রযোজ্য। এখানে কি দিয়ে আমরা করব সেটা বলে দিলাম। এখানে বয়েলের সূত্র প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, এবার বয়েলের সূত্র যদি প্রযোজ্য হয়, তো সেক্ষেত্রে এবার আমরা কি করব? এবার আমরা কি করব? বয়েলের সূত্রটাকে অ্যাপ্লাই করব। তার জন্য কোয়ান্টিটি গুলো আগে লিখে নেব। যেখানে প্রাথমিক চাপ, এটাকে বলা হয় ইনিশিয়াল প্রেসার। ইনিশিয়াল প্রেসার সেটা কত? সেটা হচ্ছে P1। অন্তিম চাপ বা পরিবর্তিত চাপ, যা খুশি লিখতে পারি। প্রাথমিক আয়তন আর পরিবর্তিত আয়তন।
ঠিক আছে। এবার প্রাথমিক চাপ কত দিয়েছে? এটা হচ্ছে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ। তাহলে প্রাথমিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে এভাবে লেখা হয় এইচ জি দিয়ে। এইচ জি মানে কি? পারদের সংকেত। পারদ বা মার্কারি তার সংকেত হচ্ছে এইচ জি। ক্যাপিটাল এইচ, স্মল জি। যেগুলো আমি সাইডে সাইডে লিখে দেবো সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ সেগুলো কিন্তু না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। পারদের যে সংকেত সেটা হচ্ছে এইচ জি, যদিও কোনো কাজে এখানে সেই অর্থে লাগবে না, কিন্তু তাও এখানে তো আমাদের লিখতেই হবে যে পারস্তম্ভের চাপ যেহেতু একটা 1 অ্যাটমসফিয়ার বা এটিএম যে চাপ সেটাকে আমরা পারস্তম্ভের চাপ দিয়ে প্রমাণ চাপটাকে তুলনা করি। 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ, এই কথাটার সঙ্গে কিন্তু তোমরা আগেও পরিচিত, নতুন কথা নয়। এবার কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 লিটার। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 লিটার, তার মানে প্রাথমিক যে আয়তনটা সেটা হচ্ছে 1 লিটার। ঠিক আছে, শুধু এল লিখতে পারো, এল লিখতে পারো, বা লিটার কথাই লিখতে পারো। আর পরিবর্তিত চাপ হচ্ছে পি টু। সেই পি টুটা কত? অপরিবর্তিত রেখে এত করা হয়েছে, 19 সেন্টিমিটার করা হয়েছে, আয়তন কত হবে? তাহলে এটা নতুন করে 19 সেন্টিমিটার অফ এইচ জি করেছে, অর্থাৎ 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে পরিণত করেছে, কমিয়ে দিয়েছে চাপটাকে। তাহলে আয়তনটা কি হবে? আয়তনটা বাড়বে নিশ্চয়ই। এবং সেটা কত হবে জিজ্ঞাসা করছে। কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে বলো কত হবে। বয়লের সূত্রের গাণিতিক রূপ থেকে পেয়ে যাব। সুতরাং বয়লের সূত্রানুসারে অনেকেই যেটা করে P1 V1, প্রথম কথা বয়লের সূত্র প্রযোজ্য সেটা লিখবেই না, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত আরো আমি সেটা ধরলাম না যে লেখার দরকার নেই, কিন্তু তুমি বুঝতে পেরেছো এটাই অনেক। কিন্তু P1 V1 ইকুয়ালস টু P2 V2 লিখে ডাইরেক্ট এখানে ভ্যালু বসিয়ে দেয় যারা পারে। যারা পারে না তো সেটা অন্য কথা, পারলে ডাইরেক্ট এখানে লিখে এটা লিখে ভ্যালু বসিয়ে দেবে। কিন্তু P1টা কি, V2টা কি, V1টা কি, V2টা কি, সেটা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। সেগুলোই কিন্তু খাতার মানটাকে বাড়াবে। আমি যদি হুটপাট হ্যাপাজার্ডলি ক্যালকুলেশন করি সেটা কিন্তু আমরা টিচাররাও কখনোই ডিজার্ভ করে না। ঠিক আছে, তারা সবসময় চাইবে একটা লেখা যেটুকুনি লিখবে সঠিকভাবে লিখুক, সুন্দরভাবে লিখুক, পরিষ্কারভাবে লিখুক, কিন্তু এবং কম্প্যাক্ট ভাবে লিখুক। মানে লিখতে হয় তাই লিখছে, পড়তে হয় তাই পড়ছে, এই ব্যাপারটা কিন্তু কেউই, কোনো টিচার কিন্তু পছন্দ করে না বা চান না, বা চাওয়া উচিতও নয়। তো এই খাতা কিন্তু সেরকম হলে চলবে না। P1 V1 ইকুয়ালস টু P2 V2 লিখে কাজ আমরা করবো ঠিকই, কিন্তু P1টা কি, P2টা কি, V1টা কি, V2টা কি, তার ইন্টারপ্রিটেশনটা কি, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, কাকে প্রকাশ করছে, তার ভ্যালুটা কত, সেটা কোয়েশ্চেন থেকে আমাদের দেখে দেখে এরকম ভাবে সুন্দর করে আগে লিখে নিতে হবে। এবং সেটা কাকে ইন্ডিকেট করছে, প্রাথমিক চাপ, পরিবর্তিত চাপ, প্রাথমিক আয়তন, পরিবর্তিত আয়তন, সেগুলো ভালো করে আমাদের বুঝে লিখতে হবে। লেখার পর তারপর আমরা সূত্রে বসাবো, ঠিক যেই ফরম্যাটে আমি কাজটা করছি। তাহলে বয়লের সূত্রানুসারে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে এবার সূত্রে বসিয়ে দিই উপর থেকে মানগুলো। P1টা কত? 76, ইন্টু V1 কত? V1 হচ্ছে 1। P2 কত? 19। V2 কত? জানি না, V2টা V2ই থাকলো। ভি কিন্তু পাশে লিখবে না কেউ, 2। ভি এর সাফিক্সে 2, পি এর নিচে 1, পি এর নিচে 2, এগুলোকে সাফিক্স বলা হয়। কি বলা হয়? সাফিক্স, যেগুলো নিচে লিখছি। ইংলিশে যেমন সাফিক্স প্রেফিক্স জানি আমরা, সেরকমই পি এর নিচে, ভি এর নিচে, এগুলোকে সাফিক্স বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি করব? যেটা জানি না তার মান বার করবো। তাহলে V2 ইজ ইকুয়ালস টু কত হবে? 76/19। 19টাকে নিচে নিয়ে নেব। এবার কাটলে কত হচ্ছে? 4 নং 36 আর দিকে 40, তার মানে 4 আসছে। 76কে 19 দিয়ে কাটলে 4। তাহলে V2 যে মানটা সেটা হচ্ছে 4। তাহলে সুতরাং নির্ণেয় আয়তন, অ্যান্সার লিখবো কি? নির্ণেয় আয়তন হচ্ছে 4।
লিটার। বোঝা গেল? এইভাবে এই ফরম্যাটে এইরকম ভাবে এক্সপ্রেস করে জিনিসটাকে আমাদের অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস এভাবে সুন্দর করে আমি শেখাবো, কিন্তু তোমাদের শুধু কাজ হচ্ছে একটু টাইম দেওয়া সেটার প্রতি, এবং সেটাকে সেইভাবেই প্র্যাকটিস করা, যেভাবে আমি লেখাটা শেখাচ্ছি। ঠিক আছে? বইয়ের লেখার সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রেই আমার লেখা মিলবে না, কনসেপ্ট অবশ্যই মিলবে, কিন্তু লেখার ধরন, লেখার ফরম্যাট, লেখার প্যাটার্ন, সেটা কিন্তু সেই লেভেলেই তোমাদের লেখানো হবে, যেটা তোমাদের খাতাটাকে আর 10 জনের থেকে আলাদা করবে। ঠিক আছে? যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এটা হচ্ছে পুরো কোয়েশ্চেনটা, পুরো অ্যান্সারটা অবশ্যই দেখে নাও ভালো করে, লিখে নাও। না লেখা হলে পজ করে, ভিডিওটা পজ করে লিখে নাও। ঠিক আছে? ফেলে রাখবে না, কারণ ফেলে রাখলেই কিন্তু সেটা পড়েই থাকবে। ঠিক আছে? সেটা ছবি হয়েই পড়ে থাকবে, আলটিমেটলি কোনো লাভ হবে না। ঠিক আছে? হুম। আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনের আরো একটা গাণিতিক প্রবলেম আমরা সলভ করছি এখানে। বলেছে একটি বেলুনে 95 সেন্টিমিটার এইচজি, যেটা আমি একটু আগে লিখলাম পারস্তম্ভের চাপ, এটা মানে পারস্তম্ভের চাপকে ইন্ডিকেট করছে। 95 সেন্টিমিটার এইচজি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। লিটার মানে হচ্ছে আয়তনের একক, আর এটা হচ্ছে চাপ। এটা হচ্ছে চাপ দেওয়া আছে, তার মানে P1 আর V1 আমাদের দিয়ে দিয়েছে। প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন দিয়ে দিয়েছে। কি বলেছে? উষ্ণতা যদি সমান রাখা হয়, উষ্ণতা তার মানে সমান রাখছে মানে উষ্ণতা চেঞ্জ করছে না, উষ্ণতা চেঞ্জ করছে না, তার মানে টি স্থির। চাপ কমিয়ে হুম, রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার এইচজিতে আনা হয়, তাহলে ওই বাতাসের আয়তন কত হবে? একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের কথা এখানে বলেছে, ভরটা যেহেতু উল্লেখ করেনি। ভরটা অবশ্যই ধ্রুবক, যদি ভরটা পরিবর্তিত হতো নিশ্চয়ই বলে দিত। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে P1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে উষ্ণতা সমান মানে হচ্ছে টিটা ধ্রুবক, আর চাপ কমিয়ে দিয়েছে তার মানে চাপ চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এত হয়েছে, তার মানে এটা হচ্ছে P2। তাহলে নতুন যে আয়তন সেটা কত হবে, সেটা কত হবে, V2টা কত হবে জিজ্ঞাসা করছে। V2 কত হবে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? এটা হচ্ছে কোয়েশ্চেনটাকে আমরা অ্যানালাইজ করলাম, এভাবে কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করতে হবে। টি ধ্রুবক এবং ভর যেহেতু বলা নেই, তার মানে দুটোই ধ্রুবক। তাহলে যেহেতু লিখতে হবে একই রকম ভাবে, যেহেতু এখানে গ্যাসের ভর ও উষ্ণতা স্থির, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য। এবং শুধু প্রযোজ্য তাই না, তাহলে ফর্মুলাটা কি, P1 V1 = P2 V2। এখন বা এখানে প্রাথমিক চাপ, কি কি কোয়ান্টিটি লাগে বয়েলের সূত্রের জন্য? প্রাথমিক চাপ যেটা হচ্ছে P1, পরিবর্তিত চাপ যেটা হচ্ছে P2, প্রাথমিক আয়তন যেটা হলো V1, এবং পরিবর্তিত আয়তন যেটা হলো V2। এবার কোনটা কত?
আমি কোয়েশ্চেনেই লিখে দিয়েছি, সেগুলো দেখে দেখে বসাতে হবে। প্রাথমিক আয়তন P1 যেটা, সেটা হচ্ছে এই 95 সেন্টিমিটার অফ এইচজি, 95 সেন্টিমিটার এইচজি। আচ্ছা, P2 কোনটা? কমিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। P1 কত? 0.8 লিটার। 0.8 লিটার। V2 কত সেটাই জিজ্ঞাসা করেছে, সেটা জিজ্ঞাসা চিহ্ন, সেটাই বার করবো আমরা। তাহলে সুতরাং বয়েলের সূত্রানুসারে, সুতরাং বয়েলের সূত্রানুসারে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে এখানে P1 V1 P2 V2 ভ্যালু বসিয়ে দিই। P1টা কত? 95, 95। ঠিক আছে, একদমই ভালো 90 না, 95 P1। আর V1টা কত? V1টা হচ্ছে 0.8, বসাবো 0.8 V1 এর জায়গায়। P2 কত? 76। অ্যান্ড V2-র ভ্যালু কত জানি না, সেটাই জানতে চাইছি। তাহলে এখান থেকে V2 কি করে পাবো? V2 কি করে পাবো? তাহলে আমি যদি 76 ইন্টু V2 লিখি, তাহলে এখানে কত হবে? 95 ইন্টু 0.8। ঘুরিয়ে লিখলাম, ঘুরিয়ে লিখলাম একটু, যাতে V2টা বার করতে, যাকে বার করতে যাই তাকে সবসময় বাঁ দিকে রাখতে হয়। ঠিক আছে, যাকে আমরা নির্ণয় করবো তাকে সবসময় বাঁ দিকে রাখবো। তাহলে V2 ইজ ইকুয়ালস টু 95 ইন্টু 0.8। তাহলে 76 নিচে চলে আসবে, আসলো। পয়েন্ট কি করব? উঠিয়ে দেবো। উঠিয়ে দিলে নিচে কি আসবে? একটা 10 আসবে, আসলো। এবার কি করব? কাটাকুটি করব। 8 দিয়ে যদি 76-কে কাটি, তাহলে কত আসছে? 8 দিয়ে 76-কে কাটলে কত আসছে? 5-40, 6-48, 7-56, 8-64। ঠিক আছে, 8-9-72। 8 দিয়ে পুরোপুরি কাটা যাচ্ছে না, তাই তো? পুরোপুরি তো কাটা যাচ্ছে না। কত দিয়ে কাটবো? তাহলে 2 দিয়ে কাটলে এখানে 4, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 8, 38। আরো 2 দিয়ে যাচ্ছে, 2, আর এটা হচ্ছে 19। আর 19 দিয়ে কিন্তু 95-কে কাটা যায়। 19 দিয়ে কিন্তু আমরা অবশ্যই 95-কে কাটতে পারি। কাটলে কত আসবে? 5। ঠিক আছে, তো এটা 5 চলে আসছে। এবার 5 দিয়ে যদি 10-কে কাটি, তাহলে 2, 2 দিয়ে 2-কে কাটলে হচ্ছে 1। তাহলে টোটাল V2-র যে আয়তনটা, সেটা হয়ে গেল 1 লিটার। অর্থাৎ V2 কিন্তু বেড়ে গেল। V2 ছিল 0.8, 0.8 মানে সেটা একের থেকে কম, কিন্তু V2 এখন বেড়ে গেল। কেন বেড়ে গেল? কেন বেড়ে গেল? বিকজ P কমে গেছে বলে। P1 ছিল 95, সেখান থেকে কমে 76 হয়েছে। তাই V1 ছিল 0.8, সেখান থেকে বেড়ে 1 হয়েছে। ঠিক আছে, তাহলে সুতরাং অ্যান্সার লিখে দেবো। সুতরাং নির্ণেয় আয়তন, নির্ণেয় আয়তন সেটা হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকো, এই অঙ্কগুলো যদি বুঝে থাকো, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, করে সেখানে অঙ্কটা আমাকে করে পাঠাবে। আমি কিন্তু অবশ্যই সেটাকে চেক করব। কোয়েশ্চেনটা কি দিচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি তোমাদের জন্য, তাহলে বুঝতে পারবো তোমরা শিখেছো কিনা। এবং অবশ্যই তোমরা করতে পারবে এটা, কেননা যেভাবে ক্লাস করলাম অবশ্যই বুঝেছো। না বুঝলে আবার ভিডিওটা দেখো, ভিডিওটা আমি আপলোড করে দেবো। মানে ভিডিওটা বারবার দেখো, সেক্ষেত্রে হোমওয়ার্কটা হচ্ছে স্থির উষ্ণতায় ভর অপরিবর্তিত রেখে কোনো গ্যাসের
কোনো গ্যাসের চাপ 100 সেন্টিমিটার এইচজি থেকে বাড়িয়ে 200 সেন্টিমিটার এইচজি করা হলো। এক্ষেত্রে পরিবর্তিত আয়তন হলো 5 লিটার। তাহলে প্রাথমিক আয়তন কত ছিল? যাই করালাম সেরকমই, সেটাই একটুখানি আমিও ঘুরালাম। মাধ্যমিক এখন যেহেতু আমাকে ঘুরাবে, তাই আমরা এখন থেকে একটু ঘোরা প্র্যাকটিস করি, তাই তো? যাতে তখন গিয়ে মাথাটা না ঘুরে যায়, কারণ ঘোরাটা আমরা আগে থেকে প্র্যাকটিস করে রাখবো। ঠিক আছে, উপরে আমি করালাম, অন্তিম আয়তন বের করেছি, ভি টু বের করেছি। এখানে শুধু আমি একটা হিংস দিয়ে রাখছি। অনেকেই ধরতে পেরেছো কি করতে হবে। এখানে কিন্তু P1 দেওয়া আছে, P2ও দেওয়া আছে, ভি টু দেওয়া আছে, ভি ওয়ানটা দেওয়া নেই। ভি ওয়ানটা কত হবে বার করতে হবে, ভি টু এখানে দেওয়া আছে। ফর্মুলা কি? P1 V1 = P2 V2। তাহলে এখানে ভি ওয়ানটা আমরা নির্ণয় করব। ব্যাস, বোঝা গেছে? তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে আমি তাহলে আজকের ক্লাসে এতটাই কমপ্লিট করছি, বয়েলের সূত্রটাই। এবং বয়েলের সূত্রে আরো একটা জিনিস আমি ইম্পর্টেন্ট জিনিস করাবো, সেটা হচ্ছে বয়েলের সূত্রের লেখচিত্র। সেই লেখচিত্র কি করে আঁকতে হয়, অনেকে মুখস্থ করে চালায়, সেই জিনিসটা কিন্তু তোমাদের চালাতে হবে না যদি ক্লাসগুলো নিয়মিত ফলো করো। কি করে তৈরি করব সেগুলো প্রত্যেকটা জিনিস আমি বলবো। তাতে করে যদি কিছু আমাকে ইলেভেনের কিছু সামান্য জিনিসও সেখানে লাগবে, সেটাও কিন্তু আমি ডিসকাস করবো। তাই আমি একসঙ্গে জিনিসটাকে মার্চ করলাম না। লেখচিত্রের ব্যাপারটা বা গ্রাফের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা কোনো স্ট্রেট লাইন বা সরলরেখা টাইপের আঁকবো না ক্লাস 9 অঙ্কের মতো। সেটা কিন্তু অন্যভাবে খাতাতে আঁকতে হবে, উইদাউট এনি গ্রাফ পেপার। সেটা কিন্তু আমি শেখাবো নেক্সট ভিডিওতে। তাই সেটা কিন্তু জানার জন্য আগে আমাদের এই ভিডিওটা ভালো করে দেখে লিখে প্র্যাকটিস করে আমাদের রেডি রাখতে হবে। ঠিক আছে? তোমরা আশা করি জিনিসটা ভালো করে বুঝেছো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, কম্প্যাক্ট ওয়েতে নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে এবং মাধ্যমিকে তাদেরও ভালো থেকে ভালো নাম্বার হতে পারে। ঠিক আছে? এবং চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, নতুন চ্যানেল এটা। ফলে প্রত্যেকটা ভিডিও নিয়মিত তোমরা ফলো করো, ভিডিওগুলো দেখো ভালো করে, এবং খাতায় কিন্তু নোট ডাউন করে সেটাকে প্র্যাকটিস করো। ঠিক আছে? এবং আমি বলছি, তোমরা আরো 10টা ভিডিও দেখতে পারো। প্রত্যেকটা ভিডিও তোমরা অন্য জায়গা থেকে 10টা ভিডিও দেখলেও কিন্তু এখানে এই ভিডিওর সঙ্গে জিনিসটা মিলবে না। পড়ানোর ধরন, লেখার ধরন থেকে শুরু করে, বোর্ড ওয়ার্ক থেকে শুরু করে, ফরম্যাট থেকে শুরু করে, প্রতিটা জিনিস, কনসেপ্ট থেকে শুরু করে কোনো কিছুই তোমরা ঠিক করে জিনিসটা মানে বেটারমেন্ট হয়তো খুঁজে পাবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। তাই ভিডিওগুলো প্রথম থেকে নিয়মিত দেখো, ফলো করো, এবং সেইভাবে প্র্যাকটিস করে নিজেদের মাধ্যমিকে যে ফিজিক্যাল সায়েন্সের যে ভয়টাকে, অঙ্কের যে ভয়টাকে, সেটাকে একদম দূর করে বেটারমেন্টের দিকে কিন্তু নিজেদের রেজাল্টটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে আজকের বেশি কথা বলছি না, আজকে এতটাই থাক। নেক্সট দিন দেখা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা টপিক, সেটা হচ্ছে বয়েলের সূত্রের লেখচিত্রের আলোচনা নিয়ে। এবং ততক্ষণের জন্য কিন্তু তোমাদের টাটা, এবং এই ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করে রাখো তোমরা।